আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বার্থডেটা তোমার, গিফট পাওয়ার কথাও তোমার, কিন্তু ঘটলো উল্টোটা। আমি অনেক বড় গিফট পেলাম। আমি মুচকি হাসলাম। এটাও আমার কাছে অনেক বড় উপহার, যেটা আমি দ্বিধা ও দ্বন্দ্বে বলতে পারছিলাম না সেটা হঠাৎ করে প্রকাশ করে দেওয়া উপহার স্বরূপ নয় কি? সমুদ্রের পাড়ে বসে আছি আমরা এখনো, আয়েশের কাঁধে মাথা রেখে সমুদ্রের ঢেউ উপচে পড়া দেখছি। চাঁদের হালকা আলোতে চিকচিক করছে সমুদ্রের পানি। আমার হাতে আইসক্রিমের প্যাকেট, তাও আবার দুটো। দুই হাতে দুটো প্যাকেট নিয়ে বসে থেকে একবার ডান হাতের আইসক্রিমে কামড় বসিয়ে যাচ্ছি আর একবার বাম হাতের আইসক্রিমে। আয়েশ আমায় হালকা থমকে বললেন, ঠান্ডা লেগে যাবে তোমার, একে তো ভিজে গেছে, তার উপর আইসক্রিম। দ্যাটস ইউ পানিশমেন্ট মিস্টার রাইহান। আপনি আমার সাথে নাটক করেছিলেন না? এটা নাটক করার শাস্তি। তাছাড়া আমার জন্মদিন হিসেবে তো আমার এতটুকু ইচ্ছে আপনার পূরণ করা উচিত, তাই না? আয়েশ কিছু বলতে গিয়েও বললেন না। ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন উনি, সেটা বুঝতেই পারছি। আমি দাঁত কেলিয়ে আইসক্রিম খেয়ে যাচ্ছি। এক পর্যায়ে আইসক্রিম শেষ করে ওনার দিকে তাকালাম। ওনার কাঁধ জড়িয়ে বললাম, শুনুন, ভালোবাসি। এই বাজে অসভ্য লোকটাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। কথাটুকু বলা মাত্রই একটুখানি বেহায়াপনা দেখিয়ে ফেললাম আমি। ওনার গালে আইসক্রিম মাখা নিচের ঠোঁট দিয়ে চুমু খেয়ে বসলাম। গালে হাত দিলেন আয়াস। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই আমি উঠে ছুট লাগালাম। পেছনে তাকানোর সাহস হলো না আমার। পরের দিন রুদ্র হসপিটালে এসেছে অনেকক্ষণ। রাউন্ড দিয়ে নিচের কেবিনের দিকে আসছে সে। আস্তে আস্তে তার খেয়াল হলো আজকে আশেপাশে শিয়াকে দেখতে পেল না। এখনো কি আসেনি মেয়েটা? কাল তো তার সঙ্গে কথা কাটাকাটি করেই চলে গিয়েছিল ছুটি নিয়ে। আজকেও কি আসবে না? দম ফেলে ভাবনা চিন্তা না করে কেবিনের দিকে পা বাড়াই রুদ্র। শিয়াকে একবার কল করা দরকার। কেবিনে ফোনটা রেখে এসেছে। হসপিটালের করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে সে কয়েকটা ওয়ার্ড বয় এবং নার্সকে দৌড়াদৌড়ি করতে দেখতে পায়। এটা তার কাছে নতুন কিছু নয়, প্রতিদিনই এমার্জেন্সি পেশেন্ট ভর্তি হয় এখানে। আজও হয়তো তাই। এটা ভেবে সে আনমনে হেঁটে যায় সেদিকেই। ডক্টরকেও তো দরকার সেখানে, আর রুদ্র সবসময় এমার্জেন্সি পেশেন্টকেই সামলায়। এবারও ব্যতিক্রম হলো না। সামনে এগোতেই তার চোখে পড়ে স্ট্রেচারে আনা একটি মেয়েকে। আতকে ওঠে সে, অস্ফুট স্বরে বলে ওঠে। রুদ্র এক প্রকার ছুটে আসে। কি হয়েছে ওর? ভাবতে ভাবতে মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে, দিশেহারা হয়ে পড়ে। শিয়ার চারিদিকে তাকিয়েও কোনো রকম আঘাতের চিহ্ন খুঁজে পায় না। সকলের সঙ্গে ঠেলতে থাকে স্ট্রেচার। সঙ্গে রয়েছে শিয়ার মা ও বাবা। শিয়া তাদের একমাত্র মেয়ে। একমাত্র সন্তানকে যেমন মানুষ বেশি আগলে রাখে, শিয়ার ক্ষেত্রেও তাই। ওনারা কেঁদে কুল পাচ্ছেন না। রুদ্র স্ট্রেচার নিয়ে যেতে যেতে বলে, কি হয়েছে ওর? ঘুমের অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছে সিয়া। যে জানি না ও এমন কেন করলো। তোমায় বলেছিলাম মেয়েটার বিয়ে এখনই ঠিক করতে হবে না। ও বিয়ে করতে চাইছে না, দেখলে তো এর পরিমাণ। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে উঠলেন শিয়ার মা। শেষ কথাগুলো ছিল শিয়ার বাবার উদ্দেশ্যে। রুদ্র শিয়ার দিকে তাকায়। ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে ওর মুখ। শেষমেশ কিনা শিয়া নিজের জেদটাই রাখলো। নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে উঠে পড়ে লেগেছে মেয়েটা। এমার্জেন্সি রুমের সামনে এসে স্ট্রেচার থামায় রুদ্র। সে প্রথমে শিয়ার নাকের নিচে হাত রাখে। শ্বাস চলছে এখনো। ভালোভাবে পালস চেক করে রুদ্র। পালস চলছে, তবে আস্তে। দ্রুত যদি পেট থেকে ঔষধগুলো ওয়াশ না করানো হয় তাহলে রুদ্রের সামনে রিজেক্টের জন্য অনেক বড় মূল্য দিতে হবে। এই ভেবে শিউরে ওঠে সে। রুদ্র শিয়ার বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি ফর্মালিটিস গুলো পূরণ করে আসুন। কুইক, ব্যবস্থা করছি আমি। শিয়ার বাবা চলে যান। শিয়ার মা এলোমেলো পায়ে হেঁটে এসে শিয়ার মাথায় হাত বুলিয়ে কান্নাকাটি শুরু করেন। রুদ্রের হাতে সময় নেই। সে দ্রুত চলে যায় ডক্টরের কাছে। এই কাজটা তার নয়, সে তো সার্জারি স্পেশালিস্ট। এর জন্য অন্য ডাক্তারের প্রয়োজন। ফোনটাও কেবিনে। নিজের উপর রাখতে রাখতে কেবিনের দিকে যায় সে। বেশ অনেকক্ষণ হলো। ওটির বাইরে দাঁড়িয়ে থেকে বারবার ওটির দরজার দিকে তাকাচ্ছেন শিয়ার মা বাবা।
শিয়ার বাবা মাথা নিচু করে বসে রইলেন আর শিয়ার মা এখনো ফুপিয়ে যাচ্ছেন। সেই সময় হন্ততন্ত হয়ে রুদ্র আসে। হসপিটালের কার্যক্রম ছেড়ে সে এখানে থাকতে পারেনি, তবে হসপিটালের কাজে মনও দিতে পারেনি সে। রুদ্র এসে দেখে এখনো ওটির দরজা লাগানো, ওপরে লাল লাইট জ্বলছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে শিয়ার মা বাবার দিকে তাকায় সে। মেয়েটা কেন এমন করলো বলতে পারো? দুর্বল কণ্ঠে বললেন শিয়ার মা। শিয়ার বাবা কোনো উত্তর দিলেন না। ওনারা না জানলেও রুদ্র জানে তার এমন পদক্ষেপের কারণ। এখন যদি সত্যিই শিয়ার কিছু হয় তাহলে রুদ্র কি করবে তার জানা নেই। সারা জীবন একটা অপরাধ বোধ অনুভব করবে সে। বেশ কিছুক্ষণ পরে ওটির দরজা খুলে বেরিয়ে আসে ডক্টর। রুদ্রের সঙ্গে ছুটে যায় শিয়ার মা বাবা। ডক্টর তাদের এগিয়ে আসতেই বলে ওঠেন, রিল্যাক্স ডক্টর, শিয়ার ইজ ফাইন নাও। ভাগ্য ভালো সময় মতো হসপিটালে আনা হয়েছে এবং ভেতর থেকে সব স্লিপিং পিল ওয়াশ করা হয়েছে। আদারওয়াইজ কি হতো জানি না। ওনাকে এক্ষুনি কেবিনে দেওয়া হবে, আপনারা কথা বলতে পারেন। রুদ্রের মনে শান্তির হাওয়া বয়ে যায়। হাঁপ ছাড়ে সে। নিজের কপালের ঘাম মুছে নেয় ভালো করে। ওটির দরজার সামনে গিয়ে হালকা ফাঁক দিয়ে দেখে শিয়াকে। মেয়েটা চোখ বুজে রয়েছে, চোখে মুখে কি মলিনতা। কেবিনে দেওয়ার সঙ্গে সঙ্গে শিয়াকে ধরে বসে পড়ে ওর মা বাবা। কান্নাকাটি করে শিয়ার মা বকাঝকা করতে থাকেন, বোঝাতে থাকেন। শিয়া মাকে সান্ত্বনা দিতে গিয়েও ব্যর্থ হয়। শিয়ার বাবা চুপ করে দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে দু একটা কথা বলছেন। এর মাঝে রুদ্র কথা বলার সুযোগ পাচ্ছেন না। সে শিয়ার সঙ্গে একা কথা বলতে চায়, কিন্তু মনে হয় শিয়াকে ওনারা একা ছাড়বেন বলে। রুদ্র দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে চোরের মতো। শিয়ার চোখ আটকায় রুদ্রের দিকে। রুদ্র ইতস্তত বোধ করে সরে আসতে নিলেই শিয়ার আগ বাড়িয়ে বলে, রুদ্র দাঁড়াও। রুদ্র দাঁড়িয়ে যায়। ধরা খেয়ে তার মুখে দেখা দেয় লাল আভা। শিয়া জোর গলায় বলে, ভেতরে এসো, কিছু কথা আছে। রুদ্র কি করবে না বুঝে ধীর পায়ে ভেতরে ঢোকে। শিয়ার মা রুদ্রকে দেখে বলে, এই বুঝি রুদ্র? হ্যাঁ মা। শিয়ার মা ভালোভাবে রুদ্রকে দেখে উৎফুল্ল হয়ে বলেন, আসলেই ও ভালো ছেলে। তোর যখন ওই অবস্থা ছিল, ছেলেটা কত ছোটাছুটি করলো, তখন নাম জিজ্ঞেস করা হয়নি বা কথা হয়নি। তোকে নিয়ে চিন্তায় ছিলাম তো। মা তুমি একটু বাইরে যাবে প্লিজ? বাবা তুমিও, আমার রুদ্রের সাথে কিছু কথা আছে। ওনারা যেতে না চাইলেও বাইরে যান। মেয়েকে যথেষ্ট স্বাধীনতা এবং প্রাইভেসি দেন ওনারা। রুদ্র ধীর পায়ে হেঁটে এসে দাঁড়িয়ে থেমে থেমে বলে, কেন করলে এমন? খুব কি জরুরি ছিল সিয়া? শিয়া মৃদু হাসে। তৎক্ষণাৎ হাসিটা মিলিয়ে যায়। চোখ বন্ধ করে এক নাগাড়ে বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি। তখন মাথায় কিছু আসছিল না, তাই পাগলের মতো কাজ করে ফেলেছি। আই নো দ্যাট এইসব মুহূর্ত তোমার জন্য ভীষণ অস্বস্তিকর ছিল, কারণ বিষয়টা তোমাকে ঘিরেই। আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তোমার কোনো ধারণা নেই আমি কি পরিমাণ ঘাবড়ে গিয়েছিলাম। যদি তোমার কিছু হতো তাহলে তুমি অপরাধ বোধে বাঁচতে পারবে না, তাই না? সেটাই ভয় পাচ্ছিলে, রাইট? ফ্যালফ্যাল করে শিয়ার পানে চেয়ে থাকে রুদ্র। ও কি বলছে? এর মানে কি ও বোঝাতে চাইছে ওকে নিয়ে রুদ্রের কোনো চিন্তা নেই? রুদ্র কিছু বলতে গেলে শিয়া আবারও বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমি তোমায় বিয়ে করতে চাই সিয়া। ব্যাস, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। এমন পাগলামি করো না। অ্যাজ আ ডক্টর তোমাকে এটা মানায় না। রুদ্রের তপ্ত নিঃশ্বাস পড়ছে শিয়ার চোখে মুখে। ফ্যালফ্যাল করে কিছু রুদ্রের দিকে চেয়ে রইল শিয়া। অতপর মুখে হাসি না এনে উল্টে ফিরে শুয়ে নীরস কণ্ঠে বলল, না রুদ্র, আমি তোমায় বিয়ে করতে চাই না। অনেক হয়েছে আমার পাগলামি। আমি চাই না তুমি আমার পাগলামি থামাতে শুধু বাধ্য হয়ে বিয়ে করবে। আমি নেক্সট উইক ইউকে চলে যাব। আমি চাই না তোমার বোঝা হতে। রুদ্র স্তব্ধ হয়ে যায়। তার মুখে আর কোনো কথা আসছে না। সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। সে নিজের ভুল মনে মনে গুনছে। তার প্রথম ভুল হচ্ছে দেশে আসা। দ্বিতীয় ভুল আচমকা কাউকে ভালোবেসে ফেলা। তৃতীয় ভুল শিয়াকে সবসময় কঠিন কথা শোনানো। এখন কি করবে রুদ্র? শিয়া ওপাশ থেকে ফিরেই বলে, এখন তুমি যেতে পারো রুদ্র। সরি বলার ছিল, বলে দিয়েছি। ভুলে যাওয়ার চেষ্টা করবে আমায়। ভাববে আমি তোমার লাইফে একটা ঝড় ছিলাম, সেটা কেটে গেছে। রুদ্র কিছু বলতে চেয়েও বলতে পারল না। চশমা খুলে হাতে নিয়ে বেরিয়ে আসে। 1 সপ্তাহ পর গভীর রাত, সকলে ঘুমে মগ্ন। এমনিতেই আজকে সকলে দেরিতে ঘুমিয়েছে। আজকে আমার আর আয়েশের গায়ে হলুদ ছিল।
যদিও অনুষ্ঠান দুটো আলাদা আলাদাভাবে করা হয়েছে। আমি রয়েছি আমার বাড়িতে এবং আয়েশ রয়েছে রিসোর্টে। সকলের করা আদেশ, বিশেষ করে দাদিমার, যে আমরা বিয়ের আগে একে অপরের সাথে থাকতে পারবো না। এটাই নাকি সাধারণ নিয়ম, তবে এটা আয়েশের কাছে অত্যাচার বলা চলে। দিনে রাতে ফোন দিয়ে যাচ্ছেন উনি, অথচ কালকেই বিয়ে। একেবারে আইনিভাবে রেজিস্ট্রি করা হবে বিয়ের। তবুও ওনার এরূপ আচরণে কি রিয়াকশন দেব জানা নেই আমার। অন্ধকার ঘরে শুয়ে থাকতে থাকতে আচমকা একটা বিকট শব্দ কানে এলো। চোখ লেগে গিয়েছিল তখন, কিন্তু ঘুম ছুটে গেল। উঠে বসলাম আমি। আওয়াজটা আমি ভুল না হলে আমার পাশের ভাঙাচোরা ঘর থেকে আসছে, যেখানে একটা বাইরে যাওয়ার দরজা আছে। হঠাৎ আমার ফোনটা জ্বলে উঠল। আয়াশ মেসেজ করেছেন, লিখেছেন, তাড়াতাড়ি তোমার ঘরের পাশে সেই দরজা হলো, আদারওয়াইজ দরজাটা ভেঙে ফেলবো, কুইক। চোখ ছানা পড়া হয়ে গেল আমার। দৌড়ে চলে এলাম পাশের ঘরে। দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একটা হাত টেনে বাইরে নিয়ে এলো আমায়। ক্লান্তমাখা আয়েশের মুখখানি দেখে দ্রুত বলে উঠলাম, এটা কেমন আচরণ? আর এভাবে এত রাতে আপনি? কথাগুলো বলার আগেই আমার গালে নিচের হাত রেখে দিলেন আয়াশ। ঠান্ডা কিছু অনুভব করলাম গালে। হাতটা টান দিতেই বুঝলাম ওনার হাতে হলুদ। আমার অন্য গালে মুহূর্তেই ঠোঁট রেখে বললেন, আমার থেকে দুনিয়ার সবাই হলুদ লাগাবো, হচ্ছে আমি এই অধিকারটা পাবো না? তা তো হয় না। সবার আগে তো হলুদ লাগানোর কথা আমার নেশা পাখি। আজকের জন্য কাউকে কিছু বললাম না, বাট আমি তো হলুদ লাগাবোই। আমি ঢোক গিলে বলি, একবার যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতে পারছেন? ফার্স্ট অফ অল, আমি অন্যর বউকে চুরি করছি না। নিজের বউয়ের সাথে চুরি করে দেখা করার মতো বাজে পরিস্থিতি আর একটাও নেই, যেখানে আমি পাবলিক প্লেসেও রোম্যান্স করতে ছাড়ি না। চোখ বড় বড় করে তাকালাম এবার। আমার এই দৃষ্টি দেখে উনি মুচকি হেসে বললেন, মনে নেই ওই লিফট হসপিটালের কথা? একদম ওসব কথা মনে করাবেন না। লজ্জায় মাটির নিচে ঢুকে যাব একদিন আপনার জন্য। লজ্জা পাওয়ার কি আছে? এগুলো তো সামান্য ম্যাটার। রেগে বেগে একাকার হয়ে পড়লাম। এগুলো ওনার কাছে সামান্য ব্যাপার হলো? ওনার অন্য হাত থেকে হলুদের বাটি নিয়ে এক থাবা ছুঁড়ে মারলাম আয়েশের উপর। মুহূর্তেই হলুদ ভূতে পরিণত হলেন উনি। ওনাকে আলতো ধাক্কা দিয়ে ফিক করে হেসে ফেললাম আমি। হাসতে হাসতেই বললাম, সিরিয়াসলি আপনাকে দারুণ লাগছে। মানে এই হলুদও কিন্তু আমার হ্যান্ডসাম চেহারাটাকে ঢাকতে পারেনি। অন্যরকম হ্যান্ডসাম লাগছে বলেই জোরে জোরে হাসতে শুরু করলাম। ওনার ঠোঁটেও হলুদে মাখামাখি অবস্থা। এসব ভেবে দম ফেটে হাসি পাচ্ছে আমার। কয়েক সেকেন্ড হাসতে গিয়েই আমার মুখ চেপে ধরে বাড়ির দেওয়ালের সাথে ঠেকিয়ে দিলেন আয়াশ। আশেপাশে তাকিয়ে হিস হিসিয়ে বলল, চুপ চুপ। এভাবে হেসে কি নিজেও ফাঁসবে আর আমাকেও ফাঁসাবে? আমি এবার হতবিহ্বল হয়ে পড়লাম। সত্যিই তো, আমি কি পাগল হয়ে গিয়েছি? এত জোরে জোরে হেসে ফেললাম, বাড়ির সবাই জেগে গেছে নির্ঘাত। এক পর্যায়ে দাদিমার কণ্ঠ পেয়ে আতকে উঠলাম। আনিশা, কই তুই? এত হাসাহাসি শব্দ আসে কেন আনিশা? পড়ে গেলাম বিপাকে। আয়েশ আমায় বললেন, চলো দাদিমাকে সবটা বলে দিই। আহা, কথার কি বাহার! চলো দাদিমাকে সবটা বলে দিই। এরপর আমায় কি লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে জানেন? আয়েশ আমার কথা পাত্তা দিলেন না, দিয়ে দাঁড়ালেন দরজার সামনে। দাদিমাও বোধহয় ঘরের সামনেই দাঁড়িয়েছিলেন। সে কারণেই ওনার কণ্ঠে শুনতে পেলাম, এই কে? চোর নাকি? দেখে তো ছেলে মানুষ মনে হইতেছে। এই চোর, থাম থাম বলতেছি। মাথা ভনভন করে ঘুরে উঠল আমার। ওনার হাত ধরে টেনে আড়ালে এনে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। দাদিমা বাইরের দিকেই আসছিল। ওনাকে আটকে বললাম, কি হয়েছে দাদিমা? চোর না আমি। দাদিমা আমার মুখ হাত ভালোভাবে নাড়িয়ে দেখলেন। অন্ধকারে উনি তেমন কিছু বুঝতে পারছেন না। তারপর কিছুটা বিস্ময় নিয়ে বললেন, আরে তুই এত বড় আর লম্বা হইলি কেমনে? দরজার সামনে মনে হলো একটা লম্বা লোক দাঁড়িয়েছিল। না দাদিমা, ওটা আমিই ছিলাম। হ্যাঁ দাদিমা, ওটা আমার বউই ছিল। বউ মানেই আমি, আমি মানেই বউ, দুটো একই বিষয় হলো না? এই লোকটা কি জীবনেও শোধরাবে না? এটা উনি কি বলে ফেললেন? পেছন ফিরে তাকালাম, উনি নেই। হয়তো আড়াল থেকেই কথাগুলো বলেছেন। আমায় কত সুন্দর করে ফাঁসিয়ে দিলেন। ভাবা যায় দাদিমার হাত থেকে আমাকে বাঁচাই কে? আনিশা, কার গলা শুনলাম এটা? কার সাথে কথা বলতাছো সেই রাতের বেলা? হ্যাঁ, বা খাড়া হয়ে রইলাম আমি। কাশি উঠে গেল আমার। কিছু বলতে উদ্যত হতেই দাদিমা আমার পাশ কাটিয়ে হন্ততন্ত হয়ে গেলেন বাইরের দরজার দিকে। আমি পেছন থেকে আটকাতে গিয়েও পারলাম না। বাইরের দরজায় দাঁড়িয়ে আশেপাশে উকি মেরে দেখলাম উনি। তারপর ফিরে তাকালেন আমার দিকে। আমি বেকুব হয়ে চেয়ে রয়েছি।
এবার দাদিমা নিজেই বোকা বহে বললেন। বাইরে তো কেউ নাই, কার গলা শুনলাম আমি? হাঁপ ছেড়ে বাঁচলাম আমি, স্বস্তি নিয়ে বললাম। দাদিমা, আপনার বয়স হয়েছে, কখন কি শোনেন তা যে সঠিক হবে তার কি মানে? আমিও এখানে একটা শব্দ পেয়ে এসেছিলাম, কিছু হয়েছে কিনা দেখতে। চলুন ঘরে চলুন, এখন ঘুম পেয়েছে আমার, আমি দরজা লাগিয়ে আসছি। দাদিমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম, হয়তো উনি বিশ্বাসও করলেন। নিজের ঘরের দিকে পা বাড়ালেন। আমি দরজা আটকাতে গেলাম, দরজাতে হাত দিতেই কোত্থেকে এসে তড়িৎ গতিতে আমার গালে আর গলায় আলতো কামড় দিয়ে হাওয়ার বেগেই আমায় কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলেন আয়াস। আমি হা হয়ে দাঁড়িয়ে থাকলাম। এটা কি ছিল আসলে? সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আয়াস, মুখে তার মুচকি হাসি লেগে আছে, আকাশের দিকে তাকিয়ে হাঁটছে সে। তার খুশিকে দেখে। আজকে আমার জীবনটা রঙিন হয়েছে একজনের কারণে। তাকে নিয়ে আমি যত সুখের স্বপ্ন দেখেছি তা পূরণ হতে চলেছে। কখনো ভাবিনি জীবনে ওইভাবে পাল্টে যাবে, অন্ধকার থেকে আলোতে ফিরে আসে। কখনো ভাবিনি কেউ আমার মনের অন্তর্মহল জুড়ে এতটা থাকবে। আনমনে কথাগুলো বলতেই আয়েশের ফোনে একটা টোন বেজে ওঠে। তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে ফোনটা বের করে সে। নম্বরটা অচেনা হয়েও চেনা, তার বাবা সাহাদ সাহেবের নম্বর থেকে মেসেজ এসেছে। আয়েশ অবাক হয়, কৌতূহলবশত মেসেজ দেখে। মেসেজটা দেখে সে বাকরুদ্ধ হয়ে পড়ে। আয়াস, তোমার প্রতি আমি যত অন্যায় করেছি তা হয়তো বলে বোঝানো যাবে না, কিন্তু আমি এমনটা করতে চাইনি, বিশ্বাস করো। জানি না, প্রেমে অন্ধ হয়ে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম, কিন্তু কাজলকে আমি মারিনি। আমি জানতাম না কাজটা মালিহার, আর আনিশার সঙ্গে এত নিজ কাজ করবে সেটাও ভাবিনি। আমি তো ভেবেছিলাম তুমিও আমাকে ওদের মতো পুলিশে ধরিয়ে দেবে, সেটা তুমি করোনি। কিন্তু এই মুখ নিয়ে আমি তোমার সামনে দাঁড়াতে পারবো না। পারলে না হয় ক্ষমা করার চেষ্টা করিও। ভালো থেকো, তোমার বিবাহিত জীবন সুখের হোক। আমি এক অজানা গন্তব্যে যাচ্ছি, কখনো ফিরবো কিনা জানি না। টেক কেয়ার মাই সান। মেসেজটার দিকে বেশ কিছুক্ষণ স্তব্ধ নয়নে চেয়ে রইল আয়াস। নিজের মা মারা যাওয়ার পর থেকে কখনো সাহাদ সাহেবকে বাবা বলে ডাকার কথা মাথাতে অবধি আনেনি সে। বাবা শব্দটার প্রতি তার ঘৃণা ধরে গিয়েছিল। সেই থেকে নম্বরটা মিস্টার রাইহান দিয়ে সেভ করা। এখনো নম্বরটা জলজল করছে, কি যেন মনে হলো তার। তৎক্ষণাৎ নম্বরটিতে কল করলো সে, কিন্তু নম্বরটি বন্ধ দেখাচ্ছে। লোকটা আসলে নিখোঁজ হয়ে যেতে চান হয়তোবা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলে আয়াস। সে জানে না তার রিয়াকশন এখন ঠিক কি হওয়া উচিত। ফলস্বরূপ তাচ্ছিল্যের হাসি দিল সে। যদি একবারের জন্য জানতে পারতাম যে আমার মাকে মারার পেছনে আর আনিশাকে এতটা অসম্মান দেওয়ার পেছনে আপনি রয়েছেন, তাহলে নিশ্চয়ই অন্য বাকি সবার মতো আপনিও হাজত বাস করতেন। কোনোটাই আপনি করেননি, আবার করেছেন। স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে এক গভীর সম্পর্কে লিপ্ত হওয়া কি অন্যায় নয়? একটা মানুষের বিশ্বাস ভাঙা একটা মানুষের খুন করার মতো সমান। আপনি যদি সময় মতো মিসেস মালিয়াকে দূরে সরিয়ে রাখতেন তাহলে হয়তো এত কিছু হতোই না। আংশিক হলেও আপনার দোষ, নিজের শাস্তি নিজে নিয়েছেন, ভালো করেছেন। আনমনে কথাগুলো আওড়াতে থাকলো আয়াস। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সে। কোথাও না কোথাও সে আটকে যাচ্ছে। যে মানুষটা তার জন্য একটুখানি মায়া করেনি, সেই মানুষটা তাকে আটকে দিচ্ছে। রক্তের টান যে বড়ই জটিল। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো রুদ্র। উদাম শরীর ও হাত মুছতে মুছতে এসে সোফায় বসলো সে। বিড়বিড় করে বলল, আয়াস কোনো দিন শোধরাবে না। গায়ে হলুদটা নিজের, আমাকে হলুদ দিয়ে এক প্রকার গোসল করিয়ে ছেড়েছে। কত সময় লাগলো এগুলো তুলতে হাত মুখ থেকে, উফ। রুদ্র বর্তমানে আয়েশের সঙ্গে রিসোর্টেই আছে। বিয়ের জন্য পুরো রিসোর্টটা বুক করেছে রুদ্র নিজে। বন্ধুর বিয়ে জাঁকজমকভাবে পালন না করলে কি হয়? একদমই না। কিন্তু তার চিন্তা অন্য জায়গায়। আজ ভোরে শেয়ার ফ্লাইট, ইউকে চলে যাবার সমস্ত রকম ব্যবস্থা করে ফেলেছে সে। এটা ভেবেই রুদ্র হাত পা মুছতে গিয়ে থেমে গেল। হুড়মুড়িয়ে আশেপাশে তাকিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো সে। বেডের ওপ্রান্তে ফোন পড়ে আছে। রুদ্র ফোন হাতে নিয়ে বিলম্ব না করে শিয়ার নম্বরে ফোন দিল। কিছুক্ষণ যেতে না যেতেই ফোনটা রিসিভড হতেই ওপাশ থেকে শিয়ার চিকন সুর ভেসে এলো। ঘুম চড়ানো কণ্ঠ শিয়ার, অথচ ফোনটা দ্রুতই ধরেছে, যেন কারো ফোনেরই অপেক্ষায় ছিল সে। রুদ্র মিহি সুরে বলে, সরি ডিস্টার্ব করলাম, আমার উচিত ছিল টাইম থেকে কল করা। সব ঠিকঠাক আছে। এত রাতে কল দেওয়ার কি
কোনো বিশেষ কারণ আছে? রুদ্র আমতা আমতা করে বলে। একটা কথা বলার ছিল। তো বলো। তুমি কি সত্যি ইউকে চলে যাচ্ছ সিয়া? ওপাশে শিয়া কিছুক্ষণ চুপ থাকে, তারপর আলতো হেসে দিয়ে বলে, হ্যাঁ, এখানে থেকে কি করব? আমার তো কোনো পিছুটান নেই। যাওয়াটা কি খুব দরকার? হয়তোবা খুব দরকার, নয়তো আবার পাগলামো করলে তুমি অস্বস্তিতে পড়ে যাবে রুদ্র। মলিন মুখে বলে শিয়া। রুদ্র কিছু বলার ভাষা পায় না। শিয়া ফোনটা কেটে দেয়। সে আর পারছে না এভাবে কথা বলতে। তার বড্ড যন্ত্রণা হচ্ছে, ভালোবাসাকে হারানোর যন্ত্রণা। পরের দিন বিয়েতে সন্ধ্যা হতে না হতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সকলে রয়েছে বর আসার অপেক্ষায়। অর্ক এদিক সেদিক দৌড়াদৌড়ি করে মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত। সে ছাড়া বাড়িতে জোয়ান ছেলে আর নেই। তার দাদির দুটোই সন্তান, এক হলো অর্কের বাবা আর দুই হলো আনিশার মা। সেদিক থেকে সব দায়িত্ব অর্কের কাঁধেই এসে পড়েছে। নিঃশ্বাস ফেলার সময় নেই তার। বোনের বিয়ে বলে কথা, তুষারও চারিদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তার আনন্দের শেষ নেই। লোকজন মানেই তার কাছে আনন্দ। আর কক্সবাজার বিয়ে করার একটি সুবিধে হলো ঢাকার মতো এত মিডিয়ার লোকজনের সমারোহ নেই। যে কয়েকজন এসেছিল তাদের ভাগিয়ে দেওয়া গেছে। আয়াস তাদের বিদায় করতে সক্ষম হয়েছে। ঘরে বসে আছি আমি, বারবার মাথার কাপড় ঠিক করছি। মা একটু আগেই মাথার কাপড় ঠিক করে দিয়ে গেল। না পেরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে মাথার কাপড় ঠিক করতে লাগলাম। হঠাৎ চোখ গেল নিজের দিকে, মুখে আপনা আপনিই হাসি খেলে গেল নিজেকে দেখে। আগেরবার আমি অন্ধ ছিলাম, নিজেকে দেখার কতই না শখ ছিল আমার। বারবার নিজেকে বউ সেজে দেখতে চেয়েছি। আজ আবার বউ সেজেছি, গায়ে লাল সোনালি রঙের মিশ্রণে ভারী বেনারসি, যার ওজন সইতে বেশ বেগ পেতে হচ্ছে আমার। এবার কোনো জোর জবরদস্তি করে বিয়েটা হচ্ছে না। স্বেচ্ছায় আয়েশের সঙ্গে থাকতে চাই আমি। শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনার সঙ্গে কাটাতে চাই। হাসিটা আরো প্রসারিত হলো আমার। নাকের নোলক ঠিক করতেই আচমকা পুরুষালী কণ্ঠে হকচকিয়ে উঠে নাকের নোলক খুলে পড়ে গেল। পেছন ঘুরতেই বর বেশে দাঁড়িয়ে থাকা আয়েশকে চোখে পড়ল আমার। সাদা রঙের শেরওয়ানি পরেছেন উনি। চুলগুলো এলোমেলো হয়ে ছিটিয়ে রয়েছে এদিক সেদিক। হয়তো পাগড়ি পরেছিলেন তাই। নাকের ডগায় তিলের উপর বিন্দু বিন্দু ঘাম। কালো ও গোলাপির সংমিশ্রণে ঠোঁটে বাঁকা হাসি। হাসিটা মারাত্মক। মাঝে মাঝে এভাবে মারাত্মকভাবে না হাসলেও পারেন। এই হাসিতে হার্টবিটও লাফাতে শুরু করে পুরো দমে। ওনাকে আমার বাড়িতে দেখে থরথর করে কাঁপতে শুরু করলাম আমি। আশেপাশে চোরের মতো তাকিয়ে দরজা ঠাস করে লাগিয়ে ফিসফিস করে বললাম, আপনি এখানে কি করছেন? আপনার তো ওখানে। ওয়াশরুমের নাম করে এসেছি, একটু আগে এসে পৌঁছালাম এখানে। এত হইচই হলো, টের পাওনি? না, আসলে খেয়ালে ছিল না। কিন্তু আপনি। গায়ে বেনারসি, হাত ভর্তি চুড়ি, গা ভর্তি গয়না, মাথায় টায়রা, ঠোঁটে এত ঘন লিপস্টিক। ঠোঁট দিয়ে আমায় আকর্ষণ করাতে চাও নিশা পাখি? চোখ জোড়া সরু হয়ে গেল আমার। ভেঙচি কেটে ভাব ধরে বললাম, আপনাকে কেন আকর্ষণ করাতে যাব? মা দিয়ে দিয়েছে। ছেলেও ঠিক, আমি তো এমনিতেও মা তোয়ারা। আমার দিকে কয়েক ধাপ এগিয়ে এলেন আয়াস। লোকটার স্বভাব মোটেও ভালো না। যখন তখন হুটহাট করে ইচ্ছে মতো কিছু একটা করে বসেন। পরে যে কি হতে পারে তা একবারের জন্যেও ভাবেন না। আমি ভয়ে ভয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছি। আচমকা উনি আমার কোমরে হাত রেখে চুলের সাথে ঝুলে থাকা নোলকে হাত দিয়ে নাকে সুন্দর করে নোলক পরিয়ে দিলেন আর বললেন,